এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য। আপনারা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছেন সে সম্পর্কে বলা হচ্ছে, যদি আওয়ামী লীগের ওই সময়ে শুধুমাত্র ট্যাক্স এক্সাম্পশনের যে অপব্যবহার করা হয়েছে তার যদি অর্ধেকও করা হতো, আওয়ামী লীগের সময়ের ট্যাক্সেশন ক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে তার যদি অর্ধেকও ট্যাক্স এক্সাম্পশন ক্ষেত্রে করা হতো, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট 3 গুণ করা যেত। এটা একটা দিক। আরেকটা হচ্ছে এই আওয়ামী লীগের লিগেসি ইতিহাস। আমি সবসময় বলি, গণতন্ত্র হত্যা করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস। এই যে ক্লিপ্টোক্রেটিক লিগেসি বা চোরতন্ত্রের কি বলবো, চোরতন্ত্রের যে ওয়ারিশি ব্যবস্থা, সেটা আওয়ামী লীগ শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে। তাতে করে বলা হচ্ছে, যদি ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি যদি এনশিওর করা যেত, যেটা যারা ধ্বংস করেছে, যদি প্রবঞ্চনামূলক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে প্রবঞ্চনামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল 2014, 18 এবং 2024-এর মধ্য দিয়ে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বে রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে এবং সেই কারণে একটি বিশেষ সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। যাই হোক, সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে। সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এখন সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের যে প্রস্তাব তখন ছিল, যদি ফ্যাসিবাদের পতন হয়, যারা আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শরিক ছিল, যারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে শরিক ছিল এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যমতের জাতীয় সরকার করে, এটা আপনারা খেয়াল করবেন, শুধু জাতীয় সরকার নয়, ঐক্যমতের জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে যাদের সাথে আমাদের ঐক্য ছিল তাদের সাথে জাতীয় সরকার গঠন করে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এবং সেই ৩১ দফাতে যেই দফাগুলো দেয়া হয়েছে, এটা আমরা দেওয়ার সময় একবার চিন্তা করে এটাকে 30-এ নিয়ে আসবো না। সব মিটিংয়ে উত্থাপনের পরে সবাই বললে যে ৩১ লিখেছো, ৩১ বলতে ভালো শোনা যায়, এটা এই ডিজিটটা থাকুক। এটাও একটা ইতিহাস আপনাদেরকে বললাম। সেই ৩১ দফা আমরা এমনভাবে উন্মুক্ত রেখেছি যে এখানে সব জিনিস বলা নাই। যেমন দেশের সংবিধানে সব জিনিস বলা থাকে না, কিন্তু মূলনীতিগুলো উচ্চারিত থাকে, মূল বিষয়টা উচ্চারিত থাকে। এখানেও বলতে হবে, যেমন ১ নম্বর দফাতে আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এই সংবিধান সংস্কার কমিশন নিয়ে আপনারা দেখেছেন যে 1000 পৃষ্ঠার রিপোর্ট বেরিয়েছে। আমি এমনিতে বলছি না, 5টা ভলিউমে 1000 পৃষ্ঠার সংস্কার কমিশনের রিপোর্ট আমাদের হাতে দিয়েছে সংস্কার কমিশন। দ্যাট মিনস শুধু একটি সংস্কার কমিশনের ভলিউম তারা প্রস্তাব আকারে 1000 পৃষ্ঠায় করেছে 5টা ভলিউমে। তার মানে হলো, আমরা একটা লাইন বলেছি যে এটাকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রদানের জন্য মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার সহ সকল সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংবিধান সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে একটি সংবিধান আমরা
সংশোধিত সংবিধান আপনারা জনগণের সামনে, জাতির সামনে প্রদান করতে পারবো সেই আশা। তো সেই এক প্যারাগ্রাফে কি সংস্কার শেষ হয়ে গেল? হলো না। 1000 পৃষ্ঠার যে সংস্কার কমিশনের রিপোর্ট আমরা পেলাম, তার উপর আমরা এখন চর্চা করছি, 3 দিন যাবৎ বাহাস করছি, তারপরে সেটা রিফাইন্ড হবে, তারপরে সংস্কারে কি কি আসবে না আসবে সেটা দেখা যাবে। সেই রকম দ্বিতীয় দফায় ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। কয়দিন আগে সমকাল নামে একটি জাতীয় পত্রিকা, আপনারা দেখেছেন কিনা জানি না, লিড ফ্রন্ট নিউজ হয়েছে আমার একটা সাক্ষাৎকার, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কি কি ধারণা এবং আমরা কি কিভাবে এটা অ্যাপ্লাই করব। আমাকে যথেষ্ট প্রেস করা হয়েছিল যে এখানে আওয়ামী লীগ কেন সেই সুবিধা পাবে। তা আমি বললাম সেখানে আওয়ামী লীগ নয়, দেশের জনগণ বলতে 18 কোটি জনগণের মধ্যে যদি লক্ষ লক্ষ মামলা, মোকদ্দমা এবং সাজা, বিচার এগুলো চলতে থাকে, একটা জাতি অনন্তকাল ধরে অস্থির এবং অস্থিতিশীল অশান্তির দেশে পরিণত হয়ে যাবে। সেজন্য আমরা শান্তির লক্ষ্যে, সমৃদ্ধির লক্ষ্যে, আমরা জাতীয় অগ্রগতি এবং প্রগতির লক্ষ্যে আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা চাই বলেই বিশ্বের অন্যান্য দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যে সমস্ত মডেল উত্থাপন করা হয়, তার একটি হচ্ছে ট্রুথ কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, যাই আমরা বলি সেটা আমরা ধারণাটা দিয়েছি। এইভাবে প্রত্যেকটা দফায় আমি আলোচকদেরটা মাঝে মধ্যে, আমি একটু পড়াশোনা করছিলাম, মাঝে মধ্যে খেয়াল করতেছিলাম, তারা রাইটলি রিয়েলাইজ করেছেন যে এগুলোর অনেক বেশি বিস্তারিত আইডিয়াস গুলো আমাদেরকে এখন জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে, যেগুলোর মূল কথাটা এখানে বলা আছে সংবিধানের মতো করে। সেই জন্য আমি কি প্রশ্ন করেছিলাম আমি মাঝখানে বলে গেলাম, এই যে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমরা আহ্বান করব, আপনারা সবাই হচ্ছেন অ্যাম্বাসেডর এই 31 দফার। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য। এই 31 দফা আমরা এখানে কোনো বাক্য বিলাস করিনি। এই 31 দফার প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দ এবং ইন বিটুইন লাইন্স এবং ইন বিটুইন ওয়ার্ডস আপনাদেরকে পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে। যেমন স্বাস্থ্য নিয়ে একজন কথা বলছিলেন, আমি একটু মনোযোগ দিয়েছিলাম যে জিডিপির 5% লেখার সময় আমরা নিজেরাই আমরা চিন্তা করেছি আমরা কি আসলে জিডিপির 5% এলোকেশনটা এফোর্ড করতে পারবো বাংলাদেশের অর্থনীতিতে। কিন্তু আমরা ভেরি অ্যাম্বিশিয়াসলি সেই জিডিপির 5% কমিটমেন্ট করেছি স্বাস্থ্য খাতে এবং একইভাবে শিক্ষা খাতে কমিটমেন্ট করেছি। স্বাস্থ্যেরটা সম্ভবত 27-এ সম্ভবত দফার 27, আর বোধহয় শিক্ষাটা সম্ভবত দফার হয়তো 26 হতে পারে। তো এনিওয়ে, এই জিডিপির এলোকেশনটা নির্ধারণ হবে যখন আমাদের রাষ্ট্র সেই পরিস্থিতিতে আমাদের সেই ইকোনমিটাকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, শিক্ষা হচ্ছে 25 এবং স্বাস্থ্য হচ্ছে 26। যাই হোক, মাঝে মধ্যে একটু সংখ্যা এদিক ওদিক হয়ে যায় 25-26-এ। আপনারা শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে আজকে বোধহয় কথা বলার কথা। তো আমি আহ্বান করব অ্যাজ অ্যাম্বাসেডর, আমাদের প্রত্যেকটা দূত হিসাবে, আমাদের তৃণমূলের নয়, আমাদের অঙ্গ সংগঠন সহ সমস্ত বিএনপির নেতা কর্মীরা এক একটা অ্যাম্বাসেডর এই 31 দফা। আপনারাই আমাদের এই আইডিয়াগুলো, প্রস্তাবগুলো জনগণের কাছে ছড়িয়ে দিবেন, তৃণমূলের কাছে। অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যেভাবে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে তারা কাজ করবে এবং রুট লেভেলে যাবে এটা করার জন্য। এখন এই রাজনীতির মহাকাব্যকে উচ্চারণ করা আপনাদের সবারই দায়িত্ব। আমরা হয়তো আপনাদের সামনে পৌরোহিত্য করতে পারি।